ওকে, কি অবস্থা সবার? কেমন আছো? আজকে আমরা মনোযোগের পঞ্চম ক্লাস থেকে পড়বো আমরা জিম ক্লোনিং করবো আজকে আমরা ও কালারটা একটু বেশি প্রবলেম হয়ে গেছে। ওয়েট, আজকে আমার ক্যামেরাতে চার্জ নেই তো, ওই জন্য ফোন দিয়ে আর কি লাইভে আসছি, যার কারণে একটু লাইটিং এ প্রবলেম হচ্ছে। এখন আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। এই লাইটটাও চালাই দিই।
ওকে, লাইটই ঠিক আছে। তাহলে আমরা আজকে কি করবো, আজকে আমরা জিন ক্লোনিং করবো। ওকে, জিন ক্লোনিং। জিন ক্লোনিং মানে জিন ক্লোনিং এর বেসিক কিন্তু আমরা আগের দিন কিন্তু অনেকটা পড়ে ফেলছি, ঠিক আছে। জিন ক্লোনিং এর বেসিক যে আলোচনা এটা কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। আজকে হচ্ছে সেটার একটু অ্যাডভান্স আলোচনা হবে। আমরা যে আগে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছিলাম, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার সময় যেটা আমরা করছিলাম ওটা কিন্তু বেসিক্যালি জিন ক্লোনিং এর ফার্স্ট স্টেপ ছিল। হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য আমরা যেটা করছিলাম ওটা ছিল জিন ক্লোনিং এর ফার্স্ট স্টেপ। আর সেটআপ চেঞ্জ করলেই ঝামেলা। মারাত্মক প্রবলেম তো। আরো কমাই দিই। আচ্ছা, এখন একটু প্রবলেম করবে। আচ্ছা, তো জিন ক্লোনিং মানে কি, আমরা যে এর আগে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছিলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওয়াজ দ্য পার্ট অফ দ্য জিন ক্লোনিং, ঠিক আছে। তো জিন ক্লোনিং এর একটা পার্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো ওইখানে আমরা যেটা করছি সেই প্রসেসটাতে আমরা একটা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করার চেষ্টা করছি, ট্রান্সজেনিক প্রাণী তৈরি করা বা জীব তৈরি করার চেষ্টা করছি, যেখানে ব্যাকটেরিয়া দেহের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া দেহের মধ্যে অন্য একটা জিন প্রবেশ করিয়ে, সেটা আমার ইনসুলিন হতে পারে, যে কোনো জিন প্রবেশ করিয়ে সেখানে সেই উদ্ভিদটাকে আমরা কি করছি, তো মানে মানে তৈরি করার চেষ্টা করছি, মানে রেপ্লিকেট বা ডুপ্লিকেট করার চেষ্টা করছি। সো আজকে এখানে আমরা আরো বাস্তবসম্মতভাবে দেখবো যে কাজটা আসলে কিভাবে করা হয়। সো এই জিন ক্লোনিং এর জন্য পিসিআর পদ্ধতিটা খুবই কমন একটা পদ্ধতি হচ্ছে পিসিআর পদ্ধতি। পিসিআর মানে কি? পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পদ্ধতির নাম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পিসিআর পদ্ধতিতে কিন্তু আমাদের যে মানে করোনা টেস্ট করা হয়, আমি তোমাদের আগেই বলছি, এরপর করোনা টেস্টের আরেকটা নাম হচ্ছে আরটিপিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পিসিআর পদ্ধতি মানে করোনা ভাইরাস টেস্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকে। তো এই পিসিআর পদ্ধতিতে কিন্তু একটা জিনকে ডুপ্লিকেট করা বা জিনকে বারবার রেপ্লিকেট করার জন্য কিন্তু ব্যবস্থা এখানে নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। সো এই পদ্ধতিতে পিসিআর এর ক্ষেত্রে কি করা হয়, এখানে আবিষ্কারককে সেটা আমরা পরে প্রমাণ পারবো, একটি টেস্ট টিউবে একটি জিনের হুবহু কপি করার মাধ্যমে এটাকে বলা হয় কি পিসিআর পদ্ধতি, ঠিক আছে। তো এই যে পিসিআর পদ্ধতি, এই পিসিআর পদ্ধতিতে কি হয়, একটা ডিএনএ কে খন্ড খন্ড করা হয়, একটা ডিএনএ কে খন্ড খন্ড করা হয় অনেক বেশি তাপমাত্রা, 90 থেকে 100 ডিগ্রি তাপমাত্রা দিয়ে একটা ডিএনএ কে খন্ড বলতে প্রথমে দ্বিসূত্রক থেকে একসূত্রক করা হয়। একসূত্রক করলে কি হয়, একসূত্রক থেকে মানে মোটামুটি মনে হয় এটা একটা আরএনএর মতো। তারপরে কি হয়, এটার মধ্যে আরএনএ প্রাইমার যুক্ত করা হয়। আরএনএ প্রাইমার যুক্ত করার পরে তারপরে ডিএনএ পলিমারেজের মাধ্যমে ওই জিনটাকে বারবার বৃদ্ধি করা। তার মানে কি, তুমি প্রথমে একটা দ্বিসূত্রক ডিএনএ তুমি নিলা, তার মধ্যে একটা কাঙ্ক্ষিত অংশকে তোমার ক্লোনিং করা দরকার। ক্লোনিং করা মানে কি, বারবার বারবার বিভাজিত করা দরকার, তখন সেটা নিয়ে তুমি পরবর্তী টেস্ট করবা।
সেটা নিয়ে তুমি পরবর্তীতে টেস্ট করবা। তো তুমি এখানে যে কাজটা করবা, প্রথমে 90 ডিগ্রি হিট দিবা, 90 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিবা। 90 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিলে এটা এক সূত্রক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এক সূত্রক হয়ে যাবে। পরবর্তী ধাপে কি হয়ে যাবে? এটা এরকম এক সূত্রক হয়ে যাবে। এটাকে একটা সূত্রকে আলাদা করা হবে। তো এই সূত্রটার মধ্যে মেবি তোমার কাঙ্ক্ষিত জিনটা আছে, ঠিক আছে? তো তোমার এখানে যে কাঙ্ক্ষিত জিনটা যদি তোমার থাকে, তাহলে এটা কি করতে হবে? 5 প্রাইম প্রান্তে একটা প্রাইমার যুক্ত করতে হবে, ঠিক আছে? 5 প্রাইম প্রান্তে কি করতে হবে? একটা প্রাইমার যুক্ত করতে হবে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার 5 প্রাইম প্রান্ত। তো এখানে আমি কি যুক্ত করলাম? একটা প্রাইমার যুক্ত করলাম। তারপরে কি করতে হবে? তারপরে এইখানে কি করতে হবে? ডিএনএ পলিমারেজ এনজাইম আনতে হবে। কি আনতে হবে? ডিএনএ পলিমারেজ এনজাইম। এই ডিএনএ পলিমারেজ এনজাইম এসে এটাকে পলিমারেজ এনজাইম বলে, এটাকে বলা হয় পলিমারেজ এনজাইম। এই পলিমারেজ এনজাইম এসে কি করবে? এইখানে যে পার্টটা আছে, এইখানে যে সূত্রকটুকু আছে, এই সূত্রকটুকে বারবার ডুপ্লিকেট করতে থাকবে। কি করতে থাকবে? বারবার ডুপ্লিকেট করতে থাকবে, ঠিক আছে? এবং এই কাজটা কোথায় করা হয়? এই কাজটা টেস্ট টিউবের মধ্যে করা হয়। এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে তুমি এটা কাঙ্ক্ষিত জিনকে বারবার কি করতে পারবা? তৈরি করতে পারবা। এটা খুবই সহজ একটা পদ্ধতি এবং এটা খুবই মানে জরুরি একটা পদ্ধতি, ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে, বুঝছো? এখন এই যে ক্লোনিংটা, এটা একটা প্রসেস আর কি। এই ক্লোনিংটা দুই রকমের হয়ে থাকে। একটা জীবদেহে ক্লোনিং দুই ভাবে করা যায়। তাহলে আমাদের দুই টাইপের ক্লোনিং আছে। কি ব্যাপার? আমাদের কয় টাইপের ক্লোনিং আছে? টু টাইপস অফ ক্লোনিং। আমাদের দুই টাইপের ক্লোনিং আমরা সাধারণত হইতে দেখি। নাম্বার 1, এক নাম্বার যে ক্লোনিংটা, এই ক্লোনিংটাকে বলা হয় ডিএনএ ক্লোনিং, যেটা আমি একটু আগে দেখালাম তোমাদেরকে। ডিএনএ ক্লোনিং, এক নাম্বার যে ক্লোনিংটা হচ্ছে ডিএনএ ক্লোনিং। এবং দুই নাম্বার যে ক্লোনিংটা, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এটা হচ্ছে কি? রিপ্রোডাক্টিভ ক্লোনিং। একটা হচ্ছে ডিএনএ ক্লোনিং, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। কোনটা কি? কোনটার মানে কি বলতেছি, দাঁড়াও। ডিএনএ ক্লোনিং আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডিএনএ ক্লোনিং মানে হচ্ছে একটু আগে যেটা আমরা করলাম, একটা কাঙ্ক্ষিত ডিএনএ কে বারবার ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এটাকে আমরা ডিএনএ ক্লোনিং বলবো, ঠিক আছে? এই পদ্ধতিতে জাস্ট তুমি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, বা একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে তুমি একটা ডিএনএ কে স্থাপন করে দেবে, এক্স ওয়াই জেড, এরকম ইজি কর্মকাণ্ডগুলো যেগুলো আমরা ডিএনএ ক্লোনিং এর মধ্যে করে থাকি। আর রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা একদম ডিফারেন্ট। রিপ্রোডাক্টিভ ক্লোনিংটার ক্ষেত্রে শুক্রাণু নির্মাণু নিয়ে অথবা ভ্রূণ নিয়ে একটা ভ্রূণ পর্যায়ে একটা টিস্যুকে কি করা হয়? ক্লোন করা হয়। তারপর একটা জীবের জন্ম দেওয়া হয়। যেমন এভাবে করে ডলি নামের একটা প্রথম ভেড়া জন্মগ্রহণ করা হয়েছিল। ডলি নামের একটা ভেড়া জন্মগ্রহণ করানো হয়েছিল রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে। তাহলে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে কি তুমি রিপ্রোডাকশন করতে পারবা, নতুন একটা জীব তৈরি করতে পারবা। আর ডিএনএ ক্লোনিং এর মাধ্যমে সেটা ডিএনএ কে তুমি কি করতে পারবা? ডুপ্লিকেট করতে পারবা। তাহলে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে কি করা হয়েছিল? ডলি নামের একটা ভেড়া তৈরি করা হয়েছিল। ডলি নামের ভেড়া, ডলি নামের কি একটা ভেড়া তৈরি করা হয়েছিল কি পদ্ধতিতে? রিপ্রোডাক্টিভ ক্লোনিং পদ্ধতিতে। আর ডিএনএ ক্লোনিং এটাকে অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন একটু আমরা আরটিপিসিআর দেখলাম সেটা, অথবা ডিএনএ টেস্টের ক্ষেত্রে কিন্তু এই রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, রিপ্রোডাক্টিভ ক্লোনিং, ঠিক আছে? তাহলে ডলি নামের ভেড়া সবার প্রথমে তার ভ্রূণের মাধ্যমে কি তৈরি করা হয়েছিল? ডলি নামের একটা ভেড়া তৈরি করে ফেলা হয়েছিল। একটা ভেড়া পুরোপুরি জন্ম নিয়েছিল এক রিপ্রোডাক্টিভ ক্লোনিং পদ্ধতিতে, ক্লোনিং করতে। সো এগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ। তাহলে আমাদের দুই টাইপের ক্লোনিং আছে, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, আর একটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিএনএ ক্লোনিং। ওকে, এখন দেখো এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা জিন ক্লোনিং থেকে আমাদের মোটামুটি এই কটা জিনিস আমাদের জানলেই চলে জিন ক্লোনিং থেকে। এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগগুলো আমরা দেখবো। তাহলে এখন আমরা দেখবো রিপ্রোডাক্টিভ ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। আর ডিএনএ লিখলে চলে, আর ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। আরডিএনএ বা রিপ্রোডাক্টিভ ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। তাহলে আমরা এখন দেখবো রিপ্রোডাক্টিভ ডিএনএটাকে আমরা কোথায় ব্যবহার করে থাকি। কি? আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে উপকারী দ্রব্য উৎপাদন। প্রথম যে পয়েন্টটা দিছে মানে
উপকারী দ্রব্য উৎপাদন নাম্বার 1 তোমাদের বইয়ে দেওয়া আছে, উপকারী দ্রব্য উৎপাদন। এটা হচ্ছে প্রথম টাস্ক, উপকারী দ্রব্য উৎপাদন, এটা হচ্ছে প্রথম টাস্ক। এই পদ্ধতিতে কি করা হয়, একটা খুব তোমার ধরো খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, এটা হচ্ছে এই পদ্ধতিতে কি করা যেতে পারে, একটা ফসলের উদ্ভিদের মধ্যে জিন প্রয়োগ করে এটা করতে পারো। যেমন তামাক গাছের মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন, তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন কাজটা কিন্তু এই উপকারী দ্রব্য উৎপাদনের মধ্যে পড়ে। তামাক গাছের মধ্যে তুমি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তুমি তৈরি করে ফেলছো, ঠিক আছে। সো এই উদ্ভিদ থেকে, যেটা কিন্তু নরমালি কিন্তু তৈরি করা যায় না, কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছের মধ্যে জিন প্রবেশ করিয়ে তুমি ভ্যাকসিন তৈরি করে ফেলছো। সো এটা হচ্ছে একটা উদাহরণ উপকারী দ্রব্য উৎপাদন। 2 নাম্বার আছে পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ, ঠিক আছে। পরিবেশীয় প্রতিকূলতা উৎপাদন, পরিবেশীয় প্রতিকূলতা, পরিবেশের যে প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতাকে উত্তরণ, মানে সেই প্রতিকূলতা থেকে বেঁচে যাওয়া, তাহলে পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ। যেমন ধরো আগাছা সহিষ্ণু জাত উৎপাদন, মানে লবণাক্ততা উত্তরণ, ঠিক আছে। ফসলের বৃদ্ধি করতে পারে, যে ফসলের বৃদ্ধি বাড়ানোর জন্য পিনাট হচ্ছে বাদাম, সেই বাদামকে লবণ সহিষ্ণু করা গেছে, লবণ সহিষ্ণু করে লবণাক্ত এলাকায় কিন্তু চাষ করানো গেছে জিন প্রয়োগের মাধ্যমে, ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে। তাহলে পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ, একটা উদ্ভিদের জন্য যে পরিবেশটা প্রতিকূল, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সেটা কিন্তু কি করতে পারি আমরা, ঠিক করতে পারি। তারপর দেখো ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত উৎপাদন, তাহলে পোকা প্রতিরোধী জাত উৎপাদন, পোকা প্রতিরোধী জাত উৎপাদন। পোকা প্রতিরোধী জাত উৎপাদন মানে কি, একটা পোকা ধরো খুবই ক্ষতিকর, যেমন তুলা গাছের মধ্যে ক্ষতিকর পোকা অ্যাটাক করে তুলা গাছের ফসল কমাই দিছে, ফলন কমাই দিছে। তো ক্ষতিকর পোকাগুলোকে দমন করার জন্য বিটি কটন হচ্ছে এটার একটা এক্সাম্পল। বিটি থেকে একটা ব্যাকটেরিয়াকে ইন্ডিকেট করা হয়, সেটা হচ্ছে ব্যাসিলাস থুরিনগিজেনেসিস, সেটা প্রয়োগ করে, সেটা ডিএনএ এর মধ্যে প্রয়োগ করে তোমার বিটি কটন তৈরি করা হয়েছে। তো বিটি কটন এমন এক প্রকার তুলা যেটা কিনা কি ক্ষতিকর পোকা থেকে সেটা বেঁচে থাকতে পারে। তারপর দেখো আগাছা সহিষ্ণু জাত উৎপাদন, তারপরটা হচ্ছে আগাছানাশক প্রতিরোধী জাত উৎপাদন বা আগাছা সহিষ্ণু জাত উৎপাদন। আগাছা সহিষ্ণু জাত উৎপাদন, এই জিনিসটা খুবই মজা, ঠিক আছে। যেমন একটা আগাছা মারার একটা উপাদান হচ্ছে গ্লাইকোপসেট হচ্ছে এমন একটা রাসায়নিক যেটা দিয়ে আগাছা মারা হয়। এখন এটা ব্যবহার করে একটু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা কি, গ্লাইকোপসেট তুমি যদি প্রয়োগ করো, গ্লাইকোপসেট প্রয়োগ করতে গেলে তোমাকে যে জিনিসটা তুমি রোপণ করবা বা যে জায়গায় তুমি রোপণ করবা সেই জায়গায় সেই গাছগুলো জন্মানোর আগেই তোমাকে কি করতে হবে, গ্লাইকোপসেট প্রয়োগ করতে হবে। কারণ গ্লাইকোপসেট সে যেরকম আগাছা মারে, সে যেরকম আগাছাকে মারতে পারে, তেমনি সে একটা ভালো গাছকেও কি করে ফেলতে পারে, সেটা ভালো গাছকেও কিন্তু সে মেরে ফেলতে পারে। তার মানে গ্লাইকোপসেট তুমি যদি প্রয়োগ করতে চাও, তাহলে এমন একটা অবস্থা থেকে তোমাকে প্রয়োগ করতে হবে যাতে করে সেখানে আগাছা জন্মানোর আগেই তুমি সেটাকে প্রয়োগ করবে, এবং ধান ফসল মানে লাগানোর আগেই তুমি সেটাকে প্রয়োগ করতে হবে। এখন তুমি ধরো ধান গাছ হয়ে গেছে, তোমার ধরো ফসল হয়ে গেছে, এখন তোমার যদি আগাছা যদি অ্যাটাক করে, তখন কিন্তু তুমি গ্লাইকোপসেট ব্যবহার করতে পারবে না। কারণ তুমি যদি এখন গ্লাইকোপসেট ব্যবহার করতেই চাও, তাহলে এক একটা আগাছার গোড়ায় যেয়ে করতে হবে, তাহলে পুরো ধানের ফসলের ক্ষতি হতে পারে। কারণ সে যেরকম আগাছা মারে সেরকম কি মারতে পারে, সেরকম কিন্তু সে প্রয়োজনীয় যে এটা আছে, প্রয়োজনীয় উপাদানকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু গ্লাইকোপসেটের একটা সুবিধা হচ্ছে 78 রকমের যে আগাছা শনাক্ত করা গেছে, 78 রকমের আগাছার মধ্যে 76 রকমের আগাছা মেরে ফেলতে পারে গ্লাইকোপসেট। কিন্তু এটা তুমি তো ডিরেক্টলি ব্যবহার করতে পারতেছো না, সে তোমার প্রয়োজনীয় গাছের উপরে সে কি করবে, এফেক্ট করবে। তার কারণে সায়েন্টিস্টরা পরে খেয়াল করলো যে বিজ্ঞানীগণ একটা ব্যাকটেরিয়া পাইলো, যে ব্যাকটেরিয়ার মধ্যে এই গ্লাইকোপসেট প্রতিরোধ জিন আছে। একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করতে পারলো যে ব্যাকটেরিয়ার উপর গ্লাইকোপসেট প্রয়োগ করলে গ্লাইকোপসেটকে সে নষ্ট করে দিতে পারে, সেই ব্যাকটেরিয়ার মধ্যে এমন একটা জিন আছে। তো সেই জিনটাকে তুমি এখন বের করে যে ধান গাছগুলো তুমি রোপণ করতে যাচ্ছ, সেই ধান গাছের জিনের মধ্যে, সেই ধান গাছ যখন এমব্রায়োনিক অবস্থায় থাকে, ভ্রূণীয় অবস্থায় থাকে, তাহলে সেখানে তুমি কি করে দাও, সেখানে তুমি সেই আগাছা সহিষ্ণু জাতটার যে জিনটা, যেটা তুমি ব্যাকটেরিয়ার মধ্যে পাইছো, সেই জিনটা তুমি প্রয়োগ করে দাও। তাহলে এখান থেকে একটা চারাই তৈরি হবে। কিন্তু না, সেটাকে তুমি যখন টিস্যু কালচার করো, তাহলে কিন্তু অনেকগুলো ধান গাছ তুমি উৎপাদন করতে পারবে, এবং সময়ের সাথে সাথে অসংখ্য ধান গাছ তুমি উৎপাদন করে ফেলতে পারবে, এবং
সেখান থেকে যে ধানগুলো হবে সেগুলো কিন্তু আগাছা সহিষ্ণু হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এমন একটা তুমি উপাদান পাইলা যে উপাদানটা শুধুমাত্র ওই একটা কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়াতেই পাওয়া যাচ্ছে, বাট সেই উপাদানটাকে তুমি বের করে ফেলতে পারবা কিভাবে, জিন বের করার মাধ্যমে করতে পারবা, এবং সেটাকে তুমি যদি অন্য একটা ফসলের মধ্যে প্রয়োগ করতে পারো সেই সেম বৈশিষ্ট্য তোমার দেখাবে। এখন দেখো ওই গ্লাইকোপসেট প্রতিরোধী যে জিনটা, এই জিনটা ব্যাকটেরিয়া থেকে বের করে উদ্ভিদের মধ্যে প্রয়োগ করলো, উদ্ভিদের মধ্যে প্রয়োগ করে দেখলো যেখান থেকে ধান তৈরি হয়েছে। এবার তুমি সেই উদ্ভিদটাকে মানে সেই ধানটাকে তুমি রোপণ করো, তার উপর তুমি গ্লাইকোপসেট দাও, ধানের কোনো ক্ষতি হবে না, কারণ ধানের মধ্যে অলরেডি সেই গ্লাইকোপসেটের সহিষ্ণু যে জিনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এই পদ্ধতিতে কিন্তু আগাছা প্রতিরোধী জাত কিন্তু উৎপাদন করা গেছে। ওকে, বুঝছো? ডান, আগাছা হয়ে গেছে, আগাছা হবে, আগাছা। তারপর দেখো ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি, ট্রান্সজেনিক উদ্ভিদ, এটা অলরেডি আমরা পড়ে আসছি। ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদ মানে কি, উদ্ভিদের মধ্যে কি করা হয়েছে, উদ্ভিদের মধ্যে পরিবর্তন করা হয়েছে, জিন পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে ব্যাসিলাস থুরিনগেজিনেসিস যে ব্যাকটেরিয়াটা আছে, বিটি যেটাকে আমরা বলি সংক্ষেপে ব্যাসিলাস থুরিনগেজিনেসিস, এই ব্যাকটেরিয়াটা এখানে খুব বেশি ব্যবহার করা হয়। সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে তুমি কি করতে পারবা, তুমি বিভিন্ন রকমের ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারবা। যেমন এরকম একটা एग्जांपल আছে, যেমন হচ্ছে বিটি কটন, এগুলো বিভিন্নভাবে উন্নত প্রকৃতির। তারপরে একটা খুবই প্রোটিনের পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের অভাব, এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা বড় একটা সমস্যা। আয়রনের অভাবে কোনো বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত শূন্যতায় ভোগে। তাহলে এমন যদি করা যায় ধানের মধ্যে সুপার রাইস, ধানের মধ্যে তুমি প্রোটিনের জিন অথবা আয়রনের জিন তুমি সংযোজন করে দিলা, যে ধান খেলে মানুষ প্রোটিনের অভাবে পূরণ হবে, আয়রনের অভাবে পূরণ হবে, তো তখন এটাকে কি বলা হয়, তখন এটাকে ট্রান্সজেনিক ধান বলা হয়। এবং এই পদ্ধতিতে কিন্তু তোমার উপকার হচ্ছে, একটা ভাতের মাধ্যমে মানুষের আয়রনের অভাব এবং প্রোটিনের অভাব কিন্তু কি করে দেওয়া পসিবল হচ্ছে, পূরণ করে দেওয়া পসিবল হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি। তারপর দেখো গুণগত মান উন্নয়ন, ঠিক আছে? গুণগত এটা আমি লিখে দিই, গুণগত মান উন্নয়ন। গুণগত মান উন্নয়নের মধ্যে কি পড়ে, গুণগত মান উন্নয়নের মধ্যে কি আছে? ধরো ভেড়ার যে পশম, ভেড়ার পশম কিন্তু অনেক দামি, ঠিক আছে? ভেড়ার পশম কিন্তু অনেক দামি, ঠিক আছে? তো এই ভেড়ার পশম যত ঘন হবে তত লাভ বেশি হবে। তো ভেড়াকে ক্লোভার ঘাস খাওয়ানো হয়। কি ঘাস খাওয়ানো হয়? ক্লোভার জাতীয় ঘাস খাওয়ানো হয়। তো ক্লোভার জাতীয় ঘাস খাওয়ানোর সময় খেয়াল করে দেখা গেল যে ওই ভেড়াগুলোর সালফারের অভাব হচ্ছে, সালফারের অভাবে তার পশমগুলো ঠিকমতো তৈরি হতে পারতেছে না। যার কারণে সায়েন্টিস্টরা প্ল্যান করে এমন একটা পদ্ধতি বের করলো যে গাছটা যেটা মানে ঘাসটা যেটা ক্লোভার গাছ যেটা খাচ্ছে, সেই ক্লোভার ঘাসের মধ্যে সালফার তৈরির জিন প্রয়োগ করা হলো। মানে সেই ক্লোভার গাছের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে সালফার তৈরি যে জিনটা আছে, সালফার তৈরির জিন ক্লোভার গাছের মধ্যে প্রয়োগ করা হলো, ক্লোভার গাছের মধ্যে সালফার তৈরির জিন দিয়ে দেওয়া হলো। এবং সালফার তৈরির জিন দেওয়ার ফলে ওই সালফার সমৃদ্ধ ক্লোভার ঘাস খেয়ে ভেড়ার পশমের মান বাড়লো, ভেড়ার পশম ঘন হলো, ভেড়ার পশমের দামও কিন্তু অনেক বেশি বেড়ে গেল, এবং এভাবে করে কি হলো, এভাবে করে গুণগত মান উন্নয়নটা কিন্তু পসিবল হইলো। ঠিক আছে? এই ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়েছে? এক্ষেত্রে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াটার নাম কিন্তু তোমাদেরকে আগে বলছি। নেটে প্রবলেম করতেছে নাকি? নেটে কি বেশি প্রবলেম করতেছে? আচ্ছা, তারপরে 7 নাম্বার আছে সুপার রাইস। এই সুপার রাইসটা এখন তোমাদের আবার বলি, সুপার রাইস। এখান থেকে এমসিকিউ আসে, অনেক কিছু আছে। সুপার রাইস কি? ভিটামিন এ এবং আয়রন সমৃদ্ধ রাইস। ভিটামিন এ এবং আয়রন সমৃদ্ধ রাইস হচ্ছে সুপার রাইস। তাহলে এখানে ভিটামিন এ ও আয়রন, প্রোটিনও তো আছে এমনিতেই। ভিটামিন এ এবং আয়রন সমৃদ্ধ ধান। ধান গাছের মধ্যে বিটা ক্যারোটিন ইত্যাদি ইত্যাদি মানে বিভিন্ন রকমের জিন প্রয়োগ করে। বিটা ক্যারোটিন তোমরা জানো, বিটা ক্যারোটিন কি করতে, ভিটামিন এ তৈরি করতে হেল্প করে, ইত্যাদি ইত্যাদি জিন এখানে প্রয়োগ করেছে। এখানে তোমাদের একটু পড়ে শোনা এখানে কি বলছে। আয়রন সুপার রাইসের ক্ষেত্রে বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশের ছোট ছেলে মেয়েদের ভিটামিন এ এর অভাব আছে।
আমরা জানি। এর ফলে কেবল বাংলাদেশি প্রতি বছর হাজার হাজার শিশু অন্ধ হয়ে যায় রাতকানা হয়ে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার এভাবেই অভাবেই এরকম হয়ে থাকে। এশিয়ার লোকদের প্রধান খাদ্য ভাত, দেখছো কি সুন্দর করে মিলানো হয়েছে। তাই ভাতের মধ্যে ভিটামিন এ এর অভাব পূরণ করতে পারলেই আমাদের সন্তানের আর রাতকানা বা অন্ধ হবে না। দেখছো, যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, মাছে ভাতে বাঙালি, সো ভাতের মধ্যে প্রয়োগ করা হোক। এই উদ্দেশ্যকে সামনে রেখে সুইডিশ বিজ্ঞানী তারা তারা কিছু দেখো জ্যাপোনিকা টাইপ ধানে, একটা ধানের নাম হচ্ছে জ্যাপোনিকা, কি নাম? জ্যাপোনিকা। জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রনের 3টি জিন প্রতিস্থাপন করেন এই ধানের ভাত খেলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ইত্যাদি। হ্যাঁ, তাহলে দেখো বিটা ক্যারোটিন দিয়ে ভিটামিন এ এর অভাব পূরণ হবে, এই জন্য 4টা জিন সংগ্রহ করা হয়েছে এবং আয়রনের জন্য আরো 3টা জিন সংগ্রহ করেছে। তাহলে কয়টা? 7টা জিন সংগ্রহ করা হয়েছে এবং এটা ড্যাফোডিল থেকে সংগ্রহ করা হয়েছে এবং জ্যাপোনিকা নামের যে ধান, সেই ধানে প্রয়োগ করা হয়েছে এবং এই ধানটার নাম হচ্ছে সুপার রাইস। সুপার রাইস এই ধান খেলে বলতে এই ধানের ভাত খেলে মানুষের যে ভিটামিন এ এর অভাবও পূরণ হবে এবং মানুষের যে আয়রনের অভাব পূরণ হবে। তাহলে ভিটামিন এর জন্য বিটা ক্যারোটিনের 4টা জিন স্থাপন করা হয়েছে এবং আয়রনের জন্য কয়টা জিন স্থাপন করা হয়েছে? আয়রনের জন্য হচ্ছে 3টা জিন স্থাপন করা হয়েছে। ওকে, সো এভাবে করে সুপার রাইস তৈরি করা হয়েছে। এবার দেখো নাইট্রোজেন সংবন্ধন। এবার কি দেখবো? এবার দেখবো নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা আগেই জানছি, ব্যাকটেরিয়া পড়ার সময় আমরা পড়ছি যে আমাদের যে উদ্ভিদ আছে, উদ্ভিদ সরাসরি কি করতে পারে না? বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। যেহেতু সে সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, সো তাকে কি করতে হবে? নাইট্রোজেনটা অন্যভাবে নিতে হবে। এর মধ্যে একটা প্রসেস হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, একটা প্রসেস হচ্ছে নাইট্রিফিকেশন। তো নাইট্রোজেন সংবন্ধন যেটাকে বলা হয় তোমার নাইট্রোজেন সংবন্ধন, যেটাকে বলতেছি, এই পদ্ধতিতে কিছু ব্যাকটেরিয়া আমরা জানি আগে থেকে, সিলোমোনাস ব্যাকটেরিয়া, এক্সওয়াইজেড অনেক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তো এইখানে এই প্রসেসটাকে বাড়ানোর জন্য ইকোলাই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করা হয়েছে। নর্মালি কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন সংবন্ধনে কিন্তু সেরকম করে হেল্প করে না, কিন্তু এই ইকোলাই ব্যাকটেরিয়াকে নাইট্রোজেন সংবন্ধনের জন্য কি করা হয়েছে? প্রস্তুত করানো হয়েছে। কেমনে করানো হয়েছে? এই নাইট্রোজেন সংবন্ধন করার জন্য নিফ জিন আছে একটা, যে জিনটার নাম হচ্ছে নিফ জিন। জিনটার নাম হচ্ছে নিফ জিন। ইকোলাই ব্যাকটেরিয়াটা কেমন জানো? ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিনিপিগের মতো। ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিনিপিগের মতো। ইকোলাই ব্যাকটেরিয়াতে যত রকমের টেস্ট আছে, যত রকমের যা কিছু আছে, সবকিছু ইকোলাই ব্যাকটেরিয়াদের করা হয়। এই জন্য এটাকে আমি কি বলি? এটাকে হচ্ছে গিনিপিগ বলি। ঠিক আছে? তো ইকোলাই ব্যাকটেরিয়াতে কি করা হয়েছে? নিফ জিন প্রয়োগ করা হয়েছে। নিফ জিন প্রয়োগ করা হয়েছে কোথায়? ইকোলাই ব্যাকটেরিয়া, ইস্কারিসিয়া কোলাই ব্যাকটেরিয়াতে। এবং নিফ জিন কি? সে নাইট্রোজেন সংবন্ধন করা যায়, যে সে নাইট্রোজেন সংবন্ধন করা জিন। এই জিনটা প্রয়োগ করার কারণে ইকোলাই ব্যাকটেরিয়া কি করতে পারবে? নাইট্রোজেন সংবন্ধন করতে পারবে। এবং ইকোলাই ব্যাকটেরিয়া যদি অ্যাভিলিটি বেশি, সো এটাকে আমরা ইজিলি কি করতে পারি? প্রয়োগ করতে পারি। বুঝতে পারছো? সো এই জন্য এটাকে ব্যবহার করা হয়। তারপর দেখো দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, এটা আমার কাছে খুবই মজা লাগে এবং ভালো লাগে। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, এই ব্যাপারটা খুবই মজার। মানে এমন এক প্রকার গাছ, যে গাছ থেকে কি হবে? যে গাছ থেকে হচ্ছে তোমার টিপ টিপ, মানে অনেক মানে যে গাছের পাতা থেকে আলো আসবে, বা যে গাছের পাতাটা হচ্ছে যেরকম মানে জলে, মানে জোনাকি পোকা যেরকম টিপ 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 করে জলে, এরকম টিপ 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 আলো আসবে। তো জোনাকি পোকার পিছন দিকে আর কি লুসিফেরাজ নামের কি আছে? লুসিফেরাজ নামের হচ্ছে এনজাইম আছে। ঠিক আছে? লুসিফেরেজ এনজাইম বা লুসিফারেজ এনজাইম। এই লুসিফারেজ এনজাইম থেকে লুসিফেরিন নামক পদার্থক্ষরণ হয়, যার কারণে কিন্তু এই টিপ 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 করে জোনাকি পোকা চলে। তাহলে লুসিফারেজ এনজাইম, এনজাইমটার নাম হচ্ছে লুসিফারেজ এনজাইমটার নাম, এবং যে পদার্থটা সে ক্ষরণ করে সেই পদার্থটার নাম হচ্ছে লুসিফেরন। লুসিফেরন
লুসিফেরন পদার্থটা, এবং এই লুসিফেরন পদার্থটার কারণেই বা লুসিফেরন নামক রাসায়নিকটার কারণেই কিন্তু জোনাকি পোকা কি করতে পারে, টিপ 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 করে জ্বলতে পারে। ঠিক আছে, তাহলে জোনাকি পোকা টিপ টিপ করে জ্বলার পিছনে কারণ হচ্ছে এই লুসিফেরাস এনজাইম থেকে প্রাপ্ত লুসিফেরন। তো যেহেতু এটা এনজাইম মানেই হচ্ছে প্রোটিন, আর প্রোটিন মানে তার জন্য একটা আরএনএ আছে এবং তার জন্য ডিএনএ আছে। তার মানে কি এটাকে ওই জোনাকি পোকার দেহ থেকে কি করা সম্ভব, আলাদা করা সম্ভব। জোনাকি পোকার দেহ থেকে ইজিলি আলাদা করা সম্ভব যে কোন জিনটা, যার কারণে জোনাকি পোকা টিপ 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 করে জ্বলতেছে, এবং সেই কাজটাই করা হলো। সেই কাজটা করে জোনাকি পোকার যে জিনটা, এই জিনটা নেওয়া হয়েছে এবং সেই জোনাকি পোকার এই জিনটা নিয়ে তামাক গাছের পাতার মধ্যে স্থাপন করছে, এবং যার কারণে এক পোকা তামাক গাছ বানানো গেছে, যে তামাক গাছটা মানে দ্যুতিময়, মানে অত জোনাকি পোকার মতো এত হাইলাইটের আলো দেয় না, বাট রাতের অন্ধকারে কিন্তু এই গাছগুলো থেকে মনে হচ্ছে কি এই গাছগুলোর ভিতর লাইট আছে, এরকম করে জ্বলে। ঠিক আছে, এটা কিসের কারণে আছে, লুসিফেরন পদার্থটা লুসিফেরাস এনজাইমের কারণে হয়েছে। এবং সেম জিনিসটা কিন্তু শৈবালের ক্ষেত্রেও আছে। ঠিক আছে, তোমরা কিন্তু অগ্নিশৈবালের নাম পড়ছো, অগ্নিশৈবাল ভূমধ্যসাগরীয় অঞ্চলে, বিশেষ করে নেপালে এই শৈবালগুলো পাওয়া যায়, এবং এই শৈবালগুলোর দেহের মধ্যে সেম এই লুসিফেরাস সাউন্ড ঠিক আছে, সাউন্ড মাঝখানে অফ হয়ে গেছিল। এটাই বললাম আর কি, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা ধরো এরকম যে অঞ্চলটার কথা বললাম নেপালে, সেক্ষেত্রে গেলে তুমি রাত্রেবেলা এই মানে এই শৈবালের ক্ষেত্রেও, শৈবাল যখন ঢেউর সাথে যেতে আসবে তখন মনে হবে কি শৈবালটার মধ্যে থেকে আলো আসতেছে, এবং মনে হবে যে সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের ঢেউর মধ্যে আগুন লেগে গেছে, এরকম মনে হবে যে একদম আগুন জ্বলতে 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 আসতেছে। এবং এটাকে কি বলা হয়, এটাকে রেড টাইট বা অগ্নি ঢেউ বা অগ্নি শৈবাল বলা হয়, এটাকে রেড টাইট। ঠিক আছে, এবার বীজহীন ফল উৎপাদন। বীজহীন ফল উৎপাদন এটা খুবই কমন একটা এক্সাম্পল। এখন হওয়ার সময় অনেক ফল আছে যে ফলের বীজ হয় না, যে ফলের কি থাকে না, বীজ থাকে না। তো এই বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা কিন্তু কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ওকে, তো বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে জাপানি বীজহীন তরমুজ হচ্ছে একটা কমন এক্সাম্পল। জাপানের বীজহীন তরমুজ এভাবে কিন্তু তৈরি করা হয়েছে। ব্যাসিলাস সাবিটিলিস যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়া থেকে সিএসপিবি নামের জিনটা নিয়ে ভুট্টার মধ্যে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা প্রতিরোধী করা হয়েছে। খরা প্রতিরোধী মানে কি, পানি না থাকলেও ভুট্টা অত সহজে, মাটিতে পানি না থাকলেও কিন্তু মারা যাবে না। আর পিনাটের কথা তো আমরা আগেই পড়ছি, লবণ সহিষ্ণু যে পিনাট, সেটা তৈরি করা হয়েছে। সো এই পদ্ধতিতে দেখো বীজহীন ফল উৎপাদন করা হয়েছে। জাপানে তরমুজ তৈরি করা হয়েছে, যে তরমুজে একদমই বীজ নাই, বীজহীন তরমুজ তৈরি করা হয়েছে। এবং দেখো ব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যবহার করে, সিএসপি জিন ব্যবহার করে ভুট্টাকে খরা প্রতিরোধী করা পসিবল হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে বিশেষ 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 ব্যবহার। ঠিক আছে, তো এই যে ফসলগুলো বললাম, এই ফসলগুলোকে জিএম ফসল বলা হয়। জিএম ফসল তৈরি। জিএম ফসল মানে কি, জেনেটিক্যালি মডিফাইড ফসল। যেমন বিটি কটন, ঠিক আছে, বিটি বেগুন, এগুলো সব হচ্ছে জিএম ফসল। এবং জিএম ফসলগুলো তৈরি করার সময় এমনভাবেই তৈরি করা হয় যাতে করে এগুলো কোনো কি না হয়, ক্ষতি যাতে করতে না পারে। জিএম ফসল নিয়ে তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা কথা বলছে, তোমাদের আমি একটু পড়ে শোনাই। ঠিক আছে, এগুলো জাস্ট রিডিং, এগুলো তোমরা নিজেরা রিডিং পড়লে শোনা পারো, তারপর তোমাদের তো পড়াই দেওয়া লাগে। ঠিক আছে, ওয়েট, তো কি বলছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ট্রান্সজিন সন্নিবেশিতের মাধ্যমে সৃষ্ট কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীকে ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী বলা হয়। এবং প্রাণীর কথা বলতেছে, প্রাণীর বিভিন্ন প্রয়োজনীয় ট্রান্সজেনিক পদ্ধতিতে গৃহপালিত জীবজন্তুর মধ্যে স্থানান্তর করা হয়েছে। যেমন গাভীর দুধের পরিমাণ বাড়ানোর জন্য প্রোটিনের জিনটা ব্যবহার করা হয়েছে। এর ফলে উৎপাদিত পদার্থের বা বস্তুর গুণগত মান বৃদ্ধি পায়। ট্রানজেনিক প্রাণী উৎপাদন করা হয়, যেমন গৃহপালিত পশু পাখিতে অনাকাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্যকে অনুপ্রবেশ করানো, আলাদাভাবে ঢুকানো হয়। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, ওষুধ তৈরি করা এভাবে করা যেতে পারে। অধিক পরিমাণে দুধ, মাংস, মাছ উৎপাদন, যেমন মাছের কার্প জাতীয় মাছের 60% ফলন বৃদ্ধি করা,
মাছের দই বৃদ্ধি করা সম্ভব হয়েছে কিন্তু এই পদ্ধতিতে। ট্রানজেনিক মানে দুধ, মূত্র, রক্ত থেকে মূল্যবান প্রোটিন সংগ্রহ, এমনকি এই ট্রানজেনিক যে প্রাণীগুলো আছে এদের যে দুধ, এদের যে মূত্র, এদের যে মল, সেখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু পাওয়া যায়, সেগুলো কিন্তু সংগ্রহ করে রাখে। দিনে বহিঃপ্রকাশ বা অন্য কোনো গবেষণার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের একটু বলে রাখি যে আরেকটা টেকনিক আছে স্টেরাইল। এই টেকনিকটা হচ্ছে পতঙ্গ বা পোকামাকড় মারার জন্য এই টেকনিকটা ব্যবহার করা হয়, সেটা এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এসআইটি, এসআইটি এই টেকনিকটার নাম মনে রাখো, এখানে অত ডিটেইলস আমাদের প্রয়োজন পড়ে না। এই টেকনিকটার নাম মনে রাখো, এসআইটি হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটা এমন একটা টেকনিক যে পদ্ধতিতে কি করা হয়, যে পদ্ধতিতে মানে ক্ষতিকর কীট পতঙ্গ মারা হয়। স্টেরাইল ইনসেক্ট টেকনিক। ইনসেক্ট মানে হচ্ছে কি, ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়, স্টেরাইল মানে কি পোকামাকড়, পোকামাকড় মানে স্টেরাইল মানে হচ্ছে বিশুদ্ধকর, মানে পোকামাকড় থেকে কি করে ফেলে, বিশুদ্ধ করে ফেলে। তাই স্টেরাইল ইনসেক্ট টেকনিক, স্টেরাইল ইনসেক্ট টেকনিক এই পদ্ধতিতে কি করা হয়, ক্ষতিকর কীট পতঙ্গ পোকামাকড় কিন্তু মেরে ফেলা পসিবল হয়। ওকে, একটু 1 মিনিট। ওয়েট, আমার একটা ফোন আসতেছে। আচ্ছা, একটু 2টা মিনিট ব্রেক দাও, 2টা মিনিট ব্রেক। আমার একজন গেস্ট আসছে, 2টা মিনিট ব্রেক।
ওকে চলে আসি, সরি একটু আমার বাসায় মেহমান আসছে, আমাকে একটু ডাকতেছিল। আমার বাসায় মেহমান বলতে বেশ কয়েকদিন যখন মামারা আসছে তো একটু। ওকে, তাহলে আমরা এই পার্ট পর্যন্ত পড়লাম, এসআইটি পর্যন্ত পড়লাম। এবার বাংলাদেশের জিএম ফসলের কি অবস্থা, বাংলাদেশে কিরকম জিএম ফসল তৈরি করা হয়েছে এবং সেগুলোর আপডেট কি, সেগুলো নিয়ে আমরা জানবো। এখানে আমাদের বইয়ের যে কথাগুলো আছে, বইয়ের কথাগুলো আমরা পড়লেই চলবে। দেখো, বাংলাদেশে জিএম ফসল বা ফসল খাদ্য ফসল জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। পৃথিবী জুড়ে এখন প্রায় 30টি দেশ জিএম ফসল উৎপাদন করেছে, ঠিক আছে, এবং বাংলাদেশও কিন্তু করেছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে বিটি বেগুন, ব্যাসিলাস থুরিঙ্গিজেনেসিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন CRY1AC বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। তার মানে এই সেম ব্যাসিলাস থুরিঙ্গিজেনেসিস, এটারে বারবার ব্যবহার করা হচ্ছে। এই ব্যাসিলাস থুরিঙ্গিজেনেসিস নামক যে এটা আছে সেটাকে বারবার ব্যবহার করা হচ্ছে, এবং এটা ব্যবহার করে কি করা হচ্ছে, ব্যাকটেরিয়ার যে এই ব্যাকটেরিয়ার যে বিভিন্ন রকমের জিন আছে, জিনটা বেগুনের দেহের মধ্যে করা হয়েছে। এবং বিটি বেগুনের দেখো, বিটি বেগুন আর সাধারণ বেগুনের মধ্যে পার্থক্য কি? বিটি বেগুনের মধ্যে পার্থক্য হলো এক প্রকার পোকা সাধারণত বেগুনের গাছের কচি ডগা ও ফল ছিদ্র করে নষ্ট করে ফেলে, যার ফলে ফলে দারুণ হ্রাস হয়। তার মানে কি, বেগুনের ভিতরে বেগুনের যে কচি ডগা বা বেগুন গাছের মধ্যে ছিদ্র করে বেগুন গাছ মেরে ফেলবে। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য কৃষককে প্রতি সিজনে অনেক পোকানাশক যে স্প্রে করতে হয়, যে স্প্রেগুলো এমনিতেও ক্ষতিকর এবং এতে খরচ তো আছে। বিটি বেগুন ওই পোকার আক্রমণ হবে না, তাই পোকানাশক ওষুধ স্প্রে করতে হবে না। কারণ কি, আমরা বিটি বেগুনে এই জিনটা আছে যেটা কিনা ওই পোকাকে আক্রমণ করতে পারে। তো পোকানাশক স্প্রে করলে কি হয়, পোকানাশক স্প্রে করলে ক্ষতি হয় যে বেগুনের সাথে সাথে ওই যে পোকানাশক যে উপাদানটা, রাসায়নিক উপাদান মানুষের দেহে প্রবেশ করে, মানুষের রোগগ্রস্ত হতে পারে। ফসলের জমিতে বৃষ্টির পানির সাথে সাথে ওই পোকানাশকটা ধুয়ে মিশে পুকুরে যায় পড়তে পারে, যেখান থেকে মানুষ অনেকে পানি পান করে। মাটি ও পরিবেশের বিষাক্ত হয়ে যেতে পারে পোকানাশকের কারণে, এবং কৃষকের হাজার হাজার টাকা তো খরচ হয় এইসব স্প্রে করতে যায়, ঠিক আছে। এবং যে ব্যক্তি এটাকে স্প্রে করে সেও কিন্তু বিষ দ্বারা আক্রান্ত হতে পারে। আর বিটি বেগুন চাষ করলে লাভ কি? বিটি বেগুন চাষ করলে মানে তোমাদের পোকানাশক ওষুধ কিনতে তোমার টাকা বেঁচে গেল, এবং আমরা যে বেগুনটা খাই বেগুনটা বিষাক্ত হলো না, এটা আমরাও কিন্তু বেঁচে গেলাম। মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে, আশেপাশে জল বিষমুক্ত থাকবে, মানে যে প্রবলেমগুলো স্প্রে করলে হতো সেখান থেকে কিন্তু আমরা বেঁচে যাবো। এবং তারপরে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে জিএম ফসল কি আসলে ক্ষতিকর? জিএম ফসল কি মানুষের জন্য ক্ষতিকর? একদমই না। এটাকে এমনভাবে টেস্ট করে সাইন্টিফিক্যালি করা হয়েছে যাতে করে এই ফসল আমাদের জন্য ক্ষতিকর না। ক্ষতিকর যদি হতো তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভাল পাইতো না। এমনি মনে করে একটা কিছু চাষ করে দিয়ে ফেললাম, প্রচলিত পদ্ধতিতে কিন্তু গুণগত মান এবং বিষাক্ততা কিন্তু পরীক্ষা করা হয় না। আমরা প্রচলিত পদ্ধতি বলতে কি বুঝি? ধান রোপণ করে ফেলবো, গাছ রোপণ করে ফেলবো, ফল রোপণ করে ফেলবো, সেখান থেকে গাছ হয়ে যাবে, এটাকে প্রচলিত পদ্ধতি বলা হয়। তো প্রচলিত পদ্ধতির সমস্যা হচ্ছে এখানে তোমার বিষাক্ততা পরীক্ষা করা হচ্ছে না। তুমি কীটনাশক ব্যবহার করো, এক্সওয়াইজেড যা কিছু ব্যবহার করো না কেন, এখানে কিন্তু চেষ্টা করা হচ্ছে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু আমাদের বর্তমান যে পদ্ধতি, মানে টিস্যু কালচার বলি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি, যে পদ্ধতি বলি না কেন, এই পদ্ধতির প্লাস পয়েন্ট হচ্ছে এই পদ্ধতিতে অবশ্যই সেটার বিষাক্ততা পরীক্ষা করা হয়। এটাকে আসলেই ক্ষতিকর কিনা, এটা আসলেই মানুষের দেহের জন্য উপকারী কিনা, এই জিনিসটা অবশ্যই চেক করে নেওয়া হয়। যার কারণে এই প্রচলিত পদ্ধতি, মানে নর্মাল যে পদ্ধতি, তার থেকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম পদ্ধতি বা জিএম ফসলগুলো বেশি ভালো হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলা গেল। এবার আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগের দিকে চলে যাব। আমাদের ফসলের ক্ষেত্রে যতগুলো প্রয়োগ ছিল সেই প্রয়োগগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। কিন্তু তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। বীজহীন ফল তরমুজ খাওয়ার ফিলিংস হোক। আমি তো তরমুজ, আচ্ছা তরমুজ, তুমি তরমুজের বীজ খাওয়া লোক, আহারে তরমুজের বীজ তো তিতা লাগে রে। আচ্ছা, এবার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার বেসিক্যালি এগুলো আমরা মানে এর আগেও মেলাখানিক দেখছি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আমি এখানে বড় করে লিখি, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। নাম্বার 1, প্রথমে যে এক্সাম্পল চিকিৎসা ক্ষেত্রে দেওয়া আছে সেটা হচ্ছে কি, প্রথম এক্সাম্পলটা হচ্ছে যেটাকে আমরা বলি ইনসুলিন তৈরি। তো ইনসুলিন তৈরির যে সায়েন্সটা অলরেডি আমি তোমাদের কিন্তু বলে ফেলছি। ইনসুলিনের পড়ানোটা কিন্তু আগে তোমাদের পড়ানো হয়ে গেছে, প্রথম দিনই পড়ানো হয়ে গেছে। আমরা বুঝছি মানুষের 11 নম্বর ক্রোমোজোমে খাটো বাহুর শীর্ষে ইনসুলিন তৈরির জিন থাকে, এটা 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, দুইটা চেন থাকে, ঠিক আছে, দুইটা চেন থাকে, দুইটা পলিপেপটাইড চেনের মধ্যে, একটা চেনের মধ্যে 21টা অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা চেনের মধ্যে 30টা অ্যামাইনো অ্যাসিড থেকে, দুইটা সালফাইড ডাইসালফাইড বন্ডের মাধ্যমে কি থাকে, এরা যুক্ত থাকে, এবং এই ইনসুলিন সেখান থেকে আলাদা করে
তৈরি করা হয়। এখন ইনসুলিন তৈরির যে ধাপ, এটা তোমাদের পড়ার দরকার নাই, কারণ দেখো তোমাদের বইয়ের মধ্যে ইনসুলিন তৈরির ধাপ দেওয়া আছে, ইন্টারফেরন তৈরির ধাপ দেওয়া আছে, ইলেকট্রোপোরিন তৈরির ধাপ দেওয়া আছে, সবগুলো ধাপ সেম যেভাবে কিনা আমরা আগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছিলাম। তো এখানে আলাদা আলাদা ধাপ মুখস্থ করার দরকার নাই। তো এখান থেকে তোমার মেনলি জানতে হবে ইনসুলিনটা কি। এবং সর্বপ্রথম ইলি অ্যান্ড লিলি নামের যে কোম্পানিটা আছে, তারা সবার প্রথম বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করেছিল এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে। এবং ইলি লিলি কোম্পানি এদের প্রথম তৈরি যে ইনসুলিনটা, সেই ইনসুলিনটা ছিল 1982 সালে, এবং সেই ইনসুলিনটার নাম ছিল হিউমুলিন। সেই ইনসুলিনটার নাম কি ছিল? হিউমুলিন। সো এগুলো তোমাদের কিন্তু আগেই পড়াই ফেলছে, সো এখান থেকে আর তেমন কিছু আমরা বলার নাই। এখানে যে পদ্ধতি দেওয়া আছে সেই পদ্ধতি তোমার প্রয়োজন নাই পড়ার, কারণ এই পদ্ধতি তোমাদের আগেই কি করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ইনসুলিনের পাশাপাশি আর কি কি জিনিস আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? আরেকটা ব্যবহার করা হচ্ছে ইন্টারফেরন। কি ব্যবহার করা হচ্ছে? ইন্টারফেরন। এই ইন্টারফেরন ইন্টারফেরন প্রয়োগ, এই পদ্ধতিটা বহুবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। এই যে দেখো সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, 1 তারিখ মেডিকেল ভর্তি, এই 1 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে চলে আসতে পারে এই ইনসুলিন, ইন্টারফেরন। ঠিক আছে? আরেকটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। আরেকটা কি আছে? ইরাইথ্রোপোয়েটিন। এইখান থেকে দেখবা সামনে এই যে 1 তারিখে যে মেডিকেল ভর্তি পরীক্ষা না, 1 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা এই যে এই জায়গা থেকে একটা না একটা দেখো প্রশ্ন হয়তো বা চলে আসছে, হইতেই পারে চলে আসছে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে ইনসুলিন আর ইন্টারফেরনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখবা হয়তো বা চলে আসছে, না ঢাকা ভার্সিটিতে কোনো চলে আসতে পারে। ঠিক আছে? তোমরা দেখে নিও, কারণ এই দুটো জায়গা থেকে বহুবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে? ইরাইথ্রোপোয়েটিন কি করে? ইরাইথ্রোপোয়েটিন হচ্ছে আমাদের লোহিত রক্ত তৈরি করে। আমাদের লোহিত রক্ত কণিকা তৈরির ক্ষেত্রে কিন্তু কি হেল্প করে? ইরাইথ্রোপোয়েটিন হেল্প করে। ঠিক আছে? আর ইন্টারফেরন কিন্তু ভাইরাস মারে এবং ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। ইনসুলিনটা তো তোমরা জানো, ইনসুলিনটা তো আমাদের ডায়াবেটিসের জন্য ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে, ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে, এবং সেমি ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে কিন্তু ইরাইথ্রোপোয়েটিন তৈরি করা হয়। ইরাইথ্রোপোয়েটিন কি করে? ইরাইথ্রোপোয়েটিন হচ্ছে ভাইরাস এবং ক্যান্সার কোষকে ড্যামেজ করতে হেল্প করে। সরি, ইন্টারফেরন। আর ইরাইথ্রোপোয়েটিন হচ্ছে লোহিত রক্ত কণিকা তৈরিতে উৎপাদনে হেল্প করে। তারপর দেখো সিরাম অ্যালবিউমিন, এরপর আছে সিরাম অ্যালবুমিন। অ্যালবুমিন কিন্তু একটা প্লাজমা প্রোটিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেহের মধ্যে কি হয়, দেহের মধ্যে পানি জমা বা এরকম টাইপের যদি কোনো ট্রিটমেন্ট থাকে, তখন আলাদাভাবে অ্যালবুমিন প্রয়োগ করা হয়। শরীরের মধ্যে অ্যালবুমিন অনেকের ঘাটতি হতে পারে, তখন তাকে অ্যালবুমিনের ইনজেকশন বা অ্যালবুমিনের স্যালাইন দেওয়া হয়। আমার আম্মু যখন অসুস্থ ছিল তখন তাকে প্রায় অ্যালবুমিন ইনজেকশন বা অ্যালবুমিন স্যালাইন দেওয়া লাগতো। তো এই সিরাম অ্যালবুমিন তৈরির ক্ষেত্রে কিন্তু সেম প্রয়োগটা করা হয়। তারপর দেখো র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন, জলাতঙ্কের চিকিৎসায় ব্যবহার করা হয়। র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন, র্যাবিসের টিকা, সহজ বাংলা যদি বলি।
ঠিক আছে, একটু পরে ফোন বন্ধ হয়ে যাবে, ফোনের চার্জ একটু প্রবলেম করতেছে, আমার ফোনে আজকে খুব তাড়াতাড়ি চার্জ চলে যাচ্ছে। তার মানে এর প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে এখানে চার্জ চলে গেছিল। র্যাবিজের টিকা হচ্ছে জলাতঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, হিউম্যান ফ্যাক্টর 4 এটা হিমোফিলিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভিটি হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, সোমোটোসিন বামনত্ব চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, হিউম্যান ইউরোকাইনেজ এর ব্যবহার করা হচ্ছে রক্ত সমানোজনতা, এবং লিম্ফোলাইন্স ব্যবহার করা হচ্ছে, লিম্ফোসাইট তার মানে কি অবশ্যই লিম্ফোসাইটের সাথে রিলেটেড কিছু একটা, তার মানে কি এটা হচ্ছে প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে বলে রাখতেছি তোমাদেরকে, ইন্টারফেরনের ক্ষেত্রে গেলে এইটুকু মনে রাখো, ইন্টারফেরন যে পদ্ধতি, ইন্টারফেরন কেমনে বানানো হয় এই পদ্ধতি সেম। ইনসুলিন তৈরির যে পদ্ধতি ইকোলাইয়ের মাধ্যমে, ইন্টারফেরন তৈরির সেই পদ্ধতি ইকোলাইয়ের মাধ্যমে, এরিথ্রোপয়েটিন তৈরির সেই পদ্ধতি ইন্টারফেরনের মাধ্যমে, এমনকি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি তৈরির সেম পদ্ধতি, খালি নামগুলো গেলে এদিক সেদিক হয়। সেই একই তোমাকে একটা ব্যাকটেরিয়া নেওয়া হবে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম অথবা ইকোলাই নেওয়া হবে, তার থেকে প্লাজমিড আলাদা করা হবে, রেস্ট্রিকশন এনজাইমটা কাটা হবে, কাঙ্ক্ষিত জিনের প্লাজমিডকে তারপর দুটো কাছে যুক্ত করা হবে লাইগেজ দিয়ে, তারপর আবার একটা হোস্টের মধ্যে ঢোকানো হবে। এই সেম কথা একটু বারবার বদলায় বলছে। তোমাদের যেটা জানতে হবে, ইনসুলিনের কিছু বেসিক কথাবার্তা বইয়ের মধ্যে দেওয়া আছে, সেগুলো জানতে হবে, যেগুলো আমি তোমাদের অলরেডি বলছি। ইন্টারফেরনের কিছু বেসিক কথাবার্তা, যেটা কি ভাইরাস এবং ক্যান্সার কোষকে মানে দ্যাটস ইট, আর কিছু না, এবং এটা প্রতিরক্ষার একটা অংশ। ইরিথ্রোপয়েটিন থেকে কি জানতে হবে? ইরিথ্রোপয়েটিন নরমালি আমাদের বোন মেরু থেকে তৈরি হয়, লৌহিক অস্থিমজ্জা থেকে তৈরি হয়। বোন মেরু বা লৌহিক অস্থিমজ্জা থেকে যে ইন্টারফেরনটা তৈরি হয়, ইন্টারফেরনটা আমাদের দেহের ভিতর রক্ত তৈরির ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে। আর টিপিএ তোমাদেরকে বললামই, যে সেগুলো থেকে প্রত্যেকটার মেইন কথাগুলো তোমরা একটু জানবা। এবং প্রথম যে ইন্টারফেরনটা তৈরি করা হয়েছিল বাণিজ্যিকভাবে, এর নাম ছিল বিটাফেরন। প্রথম বাণিজ্যিকভাবে যে ইন্টারফেরনটা তৈরি করা হয়েছিল নাম ছিল বেটাফেরন। বাণিজ্যিকভাবে তৈরি ইন্টারফেরন, বাণিজ্যিকভাবে তৈরি যে ইন্টারফেরনটা তৈরি করা হয়েছিল নাম ছিল হচ্ছে ইন্টারফেরন মানে বেটাফেরন। এবং ইনসুলিন যেটাকে তৈরি করা হয়েছিল এটার নাম হচ্ছে হিউমুলিন। এই হিউমুলিন এই কোটা কথাই তোমরা একটু জাস্ট জেনে রাখো। এখন তোমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নিয়ে একটু কিন্তু কয়েকটা কথা বলি, তাই তোমরা একটু বুঝবা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা কি। তারপর আর বেশি কিছু বাকি থাকবে না, আমাদের মনে হয় আরেকটা ক্লাস লাগবে, বুঝছো? আরেকটা ক্লাস লাগবে, তাহলে এটা শেষ হবে। আরেকটা ক্লাস লাগলে এটা ইনশাআল্লাহ শেষ হবে। ওকে, একটু ওয়েট। ফোনের চার্জটা জাস্ট এরকম কেন করলো? ওকে, তো দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের ক্ষেত্রে কি বলছে, মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হইতে পারে, অথবা হার্ট অ্যাটাকও কিন্তু হইতে পারে। সাথে সাথে রক্ত জমাট বাঁধে রক্ত গুলে দিতে না পারলে রোগী কিন্তু মারাও যেতে পারে। এবার তুমি যদি রক্ত গলায় দিতে পারো তাহলে কিন্তু রোগী সুস্থ হয়ে যাবে। 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম পাওয়া গেল, যা রক্ত জমাট গলিয়ে দিতে পারে। ব্যাকটেরিয়া দেহ থেকে কোন এনজাইম পাওয়া গেল? স্ট্রেপ্টোকাইনেস এনজাইম। কিন্তু এই প্রোটিনটি মানুষের নিজস্ব প্রোটিন নয় বিধায় বহু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে প্রয়োগ করলে। মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন এনজাইম থাকে, যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে। তার মানে যে প্লাজমিন যে এনজাইমটা যে রক্ত জমাট গলায় দিতে পারে, এটা মানুষের শরীরে এমনি আছে, কিন্তু এটা প্লাজমিনোজেন আকারে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। যেমন ধরো আমাদের দেহের মধ্যে ট্রিপসিনোজেন এনজাইম ইনঅ্যাক্টিভ থাকে, তাকে আবার অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ করে ট্রিপসিন বানাতে হয়। পেপসিনোজেন এনজাইম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যাকে অ্যাক্টিভ করে পেপসিন বানাতে হয়। তেমনি আমাদের প্লাজমিনোজেন এনজাইমটা অলরেডি আছে, এটাকে অ্যাক্টিভ করে প্লাজমিন বানাইতে হবে। প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, প্লাজমিনোজেন কর্মক্ষম করতে হলে টিপিএ দরকার হয়, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটির দরকার হয়। এই হচ্ছে মেইন কথা, আর কিছু না। তাহলে টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটর একটা উপাদান, যেটা কিনা প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করতে পারে। এবং প্লাজমিন কি করবে? প্লাজমিন প্রয়োগ করলে রক্ত জমা ঠিক হয়ে যেতে পারে। তারপর ইপিওর কথা বলছি, ইপিও আমাদের অস্থিমজ্জা থেকে তৈরি হয়, ঠিক আছে, এগুলো আমরা জানি, এগুলো তেমন কঠিন কিছু না, অলরেডি আমরা এগুলো জেনে আসছি। ওকে, এরপর জিন থেরাপির কথা বলছে, একটা জিনকে কারেকশন করা যেতে পারে এই পদ্ধতিতে। মলিকুলার ফার্মিং এর কথা বলছে, বায়ো ফার্মিং এর কথা বলছে, পরিবেশ ব্যবস্থাপনার কথা বলছে। এগুলো তোমরা নিজেরা পড়লেই পারবা। তো এগুলো নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করে ডাইরেক্ট আমরা কোথায় চলে যাব? যারা আমরা জিনোম সিকোয়েন্সিং এ চলে যাব। জিনোম সিকোয়েন্সিং পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ, তার মানে আমাদের আরেকটা ক্লাস লাগবে ইনশাআল্লাহ। তার মানে আরেকটা ক্লাস করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আমরা এইখানেই রাখি, ঠিক আছে? আজকের মতো আমরা এখানেই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।